হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজকে চক্রবৃদ্ধি সুদের 5 নাম্বার ক্লাস। আগের যে 4টে ক্লাস করা হয়েছে, এই 4টে ক্লাসের মধ্যে এইটুকুই তো ক্লিয়ার হয়ে গেছে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যটা কি। সরল সুদের ক্ষেত্রে কি হয়, আসলের কোনো পরিবর্তন হয় না, সে যত বছরের জন্যই রাখা হোক। আর চক্রবৃদ্ধি সুদে যদি কিছু বলা না থাকে তাহলে প্রত্যেক বছর অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদটা ক্যালকুলেট হয় এবং সেই সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তী যে বছরটা তার আসল ঠিক করে। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বারবার একটা কথা বলেছিলাম কি, যদি কিছু বলা না থাকে তবে বার্ষিক। এবার যদি কিছু বলা থাকে, মানে কিরকম বলা থাকবে, আজকের অঙ্কটা দিয়ে সেটাই বোঝানোর চেষ্টা করব। তো আজকের অঙ্কটা দেখো, তোমাদের বইয়ের 18 নাম্বার অঙ্কটা কি বলা আছে, 6 মাস অন্তর দেয়। তার মানে কি, এতক্ষণ যে আমরা অঙ্কগুলো করছিলাম সেখানে কিন্তু বলা ছিল না যে 6 মাস অন্তর দেয় বা কিছু। তো এখনকার অঙ্কগুলো থেকে, মানে আজকের অঙ্কগুলো থেকে কিন্তু এই জিনিসটা আমরা শিখবো। অর্থাৎ কি বলা আছে অঙ্কটায়, যে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তার মানে দেখো, আগের যে অঙ্কগুলো করেছি এখানে কিন্তু এই স্ল্যাব বলা ছিল না, সেখানটায় বার্ষিক বলে দিয়েছিল। আর যেহেতু কিছু বলা ছিল না, আমরা ধরছিলাম কি যে প্রতি 1 বছর অন্তর অন্তর গিয়ে কিন্তু আসল চেঞ্জ হয়। এবং এই ধরার উপরে কিন্তু আমরা দুটো ফর্মুলা শিখেছিলাম। ফার্স্ট ফর্মুলা কোনটা, যেখানে কি সুদ একটা কনস্ট্যান্ট থাকে, মানে 4 বছর হোক, 5 বছর হোক, 6 বছর হোক, একটাই সুদের হার যেটা কনস্ট্যান্ট। আর একটা আগের ক্লাসে শিখেছিলাম কি, যদি সুদের হারটা প্রত্যেক বছর বছর আলাদা হয় তাহলে কি ফর্মুলা হয়। এই দুটো ফর্মুলা কিন্তু আমরা শিখেছিলাম। কিন্তু যদি এরকম পর্ব বলা থাকে যে 6 মাস অন্তর দেয়, অর্থাৎ 1 বছর অন্তর যদি না দেয়, ওই ফর্মুলাগুলো কিন্তু কোনো কাজ করবে না। তো এই সব অঙ্কের জন্য আমাদের একটা নতুন টেকনিক শিখতে হবে, মানে নতুন ফর্মুলা বলতে পারো, এটা শিখতে হবে। কিন্তু ফর্মুলাটা কিন্তু মুখস্থ নয়, ফর্মুলাটা বুঝতে হবে। কারণ ফর্মুলা যদি মুখস্থ করতে যাও প্রত্যেকটার জন্য, মানে 6 মাস অন্তর দিলে একটা ফর্মুলা হবে, 9 মাস অন্তর দিলে আর একটা ফর্মুলা হবে, 3 মাস অন্তর দিলে আর একটা ফর্মুলা হবে। তো একটা ফর্মুলা না, একটা শর্টকাট টেকনিকের মতন শিখে রাখো, যাতে যত মাস পরেই দিক না কেন, মানে পর্বটা যত মাসেরই বলুক না কেন, এই একই ফর্মুলা দিয়ে, একই টেকনিক দিয়ে যাতে তোমরা সলভ করতে পারো। তো কথা না বাড়িয়ে টেকনিকটা কি সেটা দেখে নি। তো দেখো, এখানটায় যদি বলা থাকে কি 6 মাস পর দেয়, তাহলে আমরা কি লিখছি, যে 6 মাস অন্তর দেয়। এই কথাটা যদি বলা থাকে তার মানে কি বোঝা গেল, যে প্রত্যেক 6 মাস পর পর এই ক্ষেত্রে আসলটা চেঞ্জ হয়, যেটা কি প্রতি বছর বছর আগেকার অঙ্কগুলোতে হচ্ছিল। এইটা যদি বলা থাকে মানে কি প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আসলটা চেঞ্জ হচ্ছে। তো এটাকে যদি আমরা বলি কি, যে পর্ব, তাহলে কি আমাদের এখানে একটা এন ক্যালকুলেট করতে হবে। এই এনটা দিয়ে কিন্তু আমাদের যে নতুন টেকনিকটা সেটা তৈরি হবে। এন ইজ ইকুয়াল টু কি 12 বাই কত মাস পর পর দিচ্ছে, মানে কত মাস পর দেয়, মানে কত মাস অন্তর অন্তর সুদ দেয়, সেই নাম্বারটা এখানটায় বসাবো। সেই নাম্বারটা মানে এখানটা কি, যেহেতু বলে দিয়েছে কি 6 মাস অন্তর দেয়, তাহলে এখানটায় কি এই জায়গাটা বসে যাবে কি 12/6, তাহলে কাটাকাটি করে হয়ে গেল 2। তার মানে এক্ষেত্রে এন এর মান হয়ে গেল 2। এবার যদি বলতো 6 মাস নয়, দিচ্ছে কি 3 মাস পর পর, তো যদি বলা থাকতো কি 3 মাস অন্তর দেয়, যদি এই কথাটা বলা থাকতো, তাহলে এখানে এন এর কি মান হতো, এন ইজ ইকুয়াল টু হয়ে যেত কি 12 বাই ফর্মুলায় কি কত মাস পর দেয়, তাহলে এখানটায় কি আমরা জানি 3 মাস পর দেয়, তাহলে এন এর মান এখানটা, তাহলে এখানটায় বসে গেল কত 3, এই 3 দিয়ে কাটাকাটি করলে কিন্তু 4, তাহলে এন এর মান হয়ে গেল 4। অর্থাৎ কত মাস অন্তর দেয় তার উপরে কিন্তু এই এনটা ডিপেন্ড করবে। তাহলে এন বের করা বুঝে গেলাম। যদি বলতো 9 মাস অন্তর দেয় তাহলে হয়ে যেত 12/9, যদি বলতো 2 মাস অন্তর দেয় তাহলে হয়ে যেত কি 12/2। তাহলে এইভাবে যত মাস অন্তর দেয় সেটা দিয়ে কি এনটাকে ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এবার ধরো আমি যদি একটা ইন জেনারেল ফর্মুলা বানাতে চাই, আমি কত মাস অন্তর দিচ্ছে সেটা নাম্বার দিয়ে না, আমি সেটাকে একটা সংখ্যা দিয়ে ধরে নিই, ধরি পি মাস অন্তর দেয়। তো কোশ্চেনটা আগে লিখি, যে পি মাস অন্তর দেয়, পি মাস অন্তর দেয়, আর % চক্রবৃদ্ধি সুদে, সরি ভুল হয়ে গেল, এখানে তো পি আমি আসলেই ধরবো,
তো আমি ধরছি কি x মাস অন্তর দেয়, r% চক্রবৃদ্ধি সুদে p টাকার t বছরের চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ কত? তো এটা ধরো তোমাকে ক্যালকুলেট করতে বলেছে, তাহলে এখানটায় কি আমরা ধরে নিলাম কি x মাস পর পর দিচ্ছে, তাহলে এখানটায় কি ফার্স্টে করতে হবে, যে আমাদের nটা বের করতে হবে, তাহলে n ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি 12/x। এইটা কিন্তু আজকের জিনিসের নতুন, মানে আজকের ফর্মুলাতে এই nটা হচ্ছে নতুন, বাদ বাকি আর টি পি এগুলোর সাথে তো আমরা আগে থেকেই পরিচিত। তো এইখানটায় ফর্মুলাটা কি লিখবো, ফর্মুলাটা লিখবো হচ্ছে কি p ইন্টু 1 প্লাস আগেরটাই কি লিখতাম r/100 টু দি পাওয়ার t। এটা ছিল কি যখন 1 বছর অন্তর অন্তর দিত সেই ফর্মুলাটা। এবার কি আমরা নতুন একটা জিনিস দেখলাম কি n ইন্ট্রোডিউস হলো, তাহলে n এর কাজ কি বলতো, n এখানটায় গুণ হবে, এখানটায়ও গুণ হবে, অর্থাৎ কি r এর সাথে ভাগ হবে আর t এর সাথে গুণ হবে। nটা কি যত মাস অন্তর দেয় সেটা দিয়ে কি ক্যালকুলেট করে নিতে হবে 12 সেটা দিয়ে, এবং এখানটায় হয়ে যাবে কি p ইন্টু 1 প্লাস r/100 ইন্টু n, আর t এর সাথে n গুণ হবে, মানে r এর সাথে n ভাগ হচ্ছে আর t এর সাথে n গুণ হচ্ছে। এটা হয়ে গেল কি সমূল চক্রবৃদ্ধি মাইনাস p। তাহলে এই টাকাটা হয়ে গেল কিন্তু চক্রবৃদ্ধি সুদ। তাহলে দেখো এই ফর্মুলা থেকে কিন্তু আমরা আগের ফর্মুলায়ও যেতে পারি, মানে কিছু যদি বলা না থাকতো, অর্থাৎ এই কথাটা যদি বলা না থাকতো কি x মাস অন্তর দেয়, তার মানে কি বছর বছরই দিচ্ছে, তার মানে n ইজ ইকুয়াল টু কিন্তু 12/12 হয়ে যাচ্ছে যখন আমরা বছর বছর ক্যালকুলেট করছি, তার মানে n এর মান 1 হয়ে যাচ্ছে, যার জন্য কি এখানেও লিখতে হচ্ছে না এখানেও লিখতে হচ্ছে না। কিন্তু যদি বছর বছর না দেয়, অন্তর অন্তর দেয়, মানে কিছু মাস অন্তর অন্তর দেয়, তো ফার্স্ট কাজ হচ্ছে এনটাকে ক্যালকুলেট করো, দেন এই ফর্মুলাতে বসাও, তাহলেই কিন্তু অঙ্ক শেষ। তাহলে আর কিচ্ছু মনে রাখতে হচ্ছে না, এনটা কিভাবে ক্যালকুলেট করা হবে সেটা আর জাস্ট ফর্মুলাটা। তাহলে দেখো তিনটে ফর্মুলা দিয়ে কিন্তু চক্রবৃদ্ধির সমস্ত অঙ্ক শেষ, আর নতুন কোনো কিছু টাইপের অঙ্ক নেই, এটাই বাস লাস্ট টাইপের অঙ্ক। এটা একটু শিখে নাও, বুঝে নাও, তাহলে কিন্তু চক্রবৃদ্ধি চ্যাপ্টারই শেষ হয়ে যাবে। তো এবার অঙ্কগুলো কিভাবে করব সেটা দেখে নিই। তো দেখো 18 নাম্বারটায় কি বলা আছে, 6 মাস অন্তর দেয় r% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে ফার্স্টে কি এই অঙ্কের ক্ষেত্রে ফার্স্টে বের করব কি n, তাহলে n ইজ ইকুয়াল টু কত 12 বাই কত মাস অন্তর দিচ্ছে 6 মাস অন্তর দিচ্ছে, তাহলে 12/6 ইজ ইকুয়াল টু হয়ে গেল 2। n এর মান পাওয়া গেল, ফার্স্টেই দরকার এটা। তারপরে তো বাদ বাকিগুলো তো আমরা জানি, r ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 8%, t ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1 বছর, আর কি দেওয়া আছে p ইজ ইকুয়াল টু দেওয়া আছে 6000 টাকা। এইবার কি বলা আছে যে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, তাহলে কি ফর্মুলাটা লিখে নিই আগে চক্রবৃদ্ধি সুদের। তাহলে ফর্মুলাটা কি হয়, চক্রবৃদ্ধি সুদ ইজ ইকুয়াল টু, যেহেতু এখানটায় নতুন ফর্মুলা p ইন্টু 1 প্লাস r/100 গুণন n টু দি পাওয়ার t গুণন n মাইনাস p, এখানটায় মানগুলো বসাতে হবে, তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে মানগুলো বসাই, p এর মান কত 6000 টাকা, 6000 বসালাম, 1 প্লাস r এর মানটা বসিয়ে দিই, 1 প্লাস 800 গুণন 2 টু দি পাওয়ার 1 গুণন 2 মাইনাস 6000। তাহলে আমরা কি জানি যে প্রথমে কার কাজ করতে হয়, প্রথমে কিন্তু গুণের কাজ করতে হয়, মানে এই জিনিসটাকে আগে সলভ করতে হবে, দেন 6000 মাইনাস করব। তো এইখানটায় দেখো কাটাকাটি করে দিই, 4 হয়ে গেল, এখানে 100কে কাটবো না, আগের অঙ্কগুলোতে দেখেছিলাম কি কাটলে কি প্রবলেম হয়, তো এইখানটায় জাস্ট করছি কি, তাহলে 6000 গুণন নিচে হয়ে গেল কি 100, এখানে 100 যোগ 4 মানে 104, উপরে স্কোয়ার আছে তাহলে 104, নিচে আবার হয়ে গেল কি 100 বিয়োগ 6000, তাহলে এতটা। এবার কাটাকাটি করে নি, 0 0
এখানে 0 0 কাটলো, আর একটা 0 কেটে গেল। তাহলে দেখো এখানটায় 5 দিয়ে তো কিছু কাটছে না, 10কে কাটা যাচ্ছে না, তাহলে 104 104 গুণ করে 6 দিয়ে গুণ করে নি, 10-এর জন্য দশমিক নিয়ে চলে আসবো। তাহলে গুণ করি, 104 গুণন 104, গুণ করে নাও 16 4 0 0 0, তারপরে আবার 104, তাহলে 6 1 8 0 1, আবার কি 6 দিয়ে গুণ করছি, তাহলে 6 দিয়ে গুণ করে দাও, 6 6 36, সাথে থাকলো 3 9 48 6, তাহলে হয়ে গেল কত 6489, যেহেতু নিচে 10 ছিল তার জন্য একটা পয়েন্ট হয়ে গেল -6000, তাহলে হয়ে গেল কত, বিয়োগ করে দাও 489.60 টাকা। তাহলে এটা হয়ে গেল কিন্তু অ্যান্সার, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের মান হয়ে গেল কত, 489.60 টাকা। 19 নম্বর অঙ্কটায় দেখো কি বলা আছে, 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। তাহলে আগের অঙ্কের মতোই এখানে কি এনটা ফার্স্টে বের করতে হবে। বলা আছে কি 3 মাস অন্তর দেয়, তাহলে কি n ইজ ইকুয়াল টু, আমরা কি জানলাম যে n ইজ ইকুয়াল টু হচ্ছে 12 বাই যত মাস অন্তর দেয়, এখানটায় বলে দিয়েছে 3 মাস অন্তর দেয়, তাহলে 12 বাই 3, তাহলে এক্ষেত্রে n ইজ ইকুয়াল টু হয়ে গেল 4। আর কি দেওয়া আছে এখানটায়, বলা আছে কি চক্রবৃদ্ধি সুদের হার বলা আছে 10%, তাহলে r ইজ ইকুয়াল টু এখানটা দেওয়া আছে কি 10%, t সময় কত দেওয়া আছে, সময় বলা আছে কি 9 মাস, কিন্তু আমরা কি জানি বলতো, t কখনো মাসে থাকে না, t কে সবসময় কি করতে হয়, বছরে আনতে হয়। তাহলে মাসকে বছরে করার জন্য কি 12 দিয়ে ভাগ, তাহলে হয়ে গেল কি 9/12 এত বছর। কাটাকাটি করে নাও, 3 দিয়ে কাটি, 3 তিরিক্ষে 9, 3 4 12, তাহলে হয়ে গেল কত, 3/4 বছর। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল সময়। আর আসল বলা আছে কি 6250, তাহলে লিখে নিই এখানটায় p ইজ ইকুয়াল টু 6250 এত টাকা। কি চেয়েছে যে এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে কি n দিয়ে, যেহেতু তাহলে n দিয়ে যে ফর্মুলাটা জানা আছে সেটা আগে লিখে নি তাহলে। তো দেখো এখানটায় তাহলে কি লিখবো, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ। তাহলে যেহেতু এটা পড়ব, তো n দিয়ে যে ফর্মুলাটা সেটা হবে p ইন্টু 1 প্লাস r বাই 100 গুণন n টু দি পাওয়ার t গুণন n মাইনাস p এত টাকা। এটাই কি চক্রবৃদ্ধি সুদ, এটাই হচ্ছে টোটালটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে কি করবো, এবার এক এক করে মানগুলো বসিয়ে ক্যালকুলেট করি। p কত বলা আছে, p বলা আছে কি 6250, তাহলে বসাই 6250 ইন্টু 1 প্লাস আর বলা আছে 10 বাই 100 ইন্টু n এর মান 4, t এর মান হচ্ছে 3/4 আর n এর মান হচ্ছে 4, মাইনাস 6250, তাহলে এত টাকা। ফার্স্টে কি করব, গুণের ক্যালকুলেশনটা করব, কিন্তু সবার আগে পাওয়ারের। তো দেখো এখানে পাওয়ারে কি এই 4 আর এই 4 কেটে গেল, কারণ কি দেখো এখানটা যদি পাওয়ারে যদি ফ্র্যাকশন থাকতো তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যেত ক্যালকুলেট করা। তো এখানে কি 0 0 কাটলে দেখো কেটে দিই, কারণ আর তো কিছু কাটছে না, এখানে উপরে 1 থাকলো, তাহলে কি 6250 গুণন এখানে নিচে হয়ে গেল কত 40, তাহলে এখানটা 40 যোগ 1 টু দি পাওয়ার 3 মাইনাস 6250, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানটায় কি আর তো কিছু করার নেই, কারণ এখানটায় চাইলেও নষ্ট হতো 100, না চাইলেও নষ্ট হতো 100, কারণ এই 4কে তো লিখতেই হতো। তাহলে এখানটা দেখি কি হয়, তাহলে 6250 গুণন 41 নিচে 40, তার কিউব যেহেতু 41 নিচে 40 গুণন 41 নিচে 40, কাটাকাটি তো হয়েই গেছে যেহেতু, তো যতটা পসিবল ছোট করা যায় ততটা করে নি। 25 দিয়ে দেখো, সরি এখানটায় 40 মাইনাস 6250,
তাহলে এখানটায় কি 4 দিয়ে তো কাটবে না, 5 দিয়ে কাটি। 5 দিয়ে কাটলে 8, 5 দিয়ে যদি কাটি তাহলে 1 2 5, আবার 5 দিয়ে কাটি, এখানে কাটলে 8, এখানটায় কাটলে 25। আর তো কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে এইটুকুনি তো লিখে নিতেই হবে। তাহলে উপরে কত থাকছে, 25 গুণন 41 গুণন 41 গুণন 41, আর নিচে থাকছে কি 4 গুণন 8 গুণন 8 মাইনাস 6250। তাহলে দেখো ক্যালকুলেশনটা কিন্তু একটু নয় অনেকটাই বড় হবে। তো ক্যালকুলেটটা করি, আগে গুণ করি। তাহলে 41 গুণন 41, তাহলে 1 দিয়ে গুণ করলে 41 গুণন 4 দিয়ে করলে 4 একে 4 16, তাহলে হয়ে গেল 1 8 6 1, তাহলে এটা হয়ে গেল। আবার এটাকে গুণ করতে হবে 41 দিয়ে, 8 গুণন 41, তাহলে গুণ করে দাও 1 6 8 1 গুণন 4 একে 4, 32 এর 2 হাতে থাকলো 3 24, আর 3 এ 27 হাতে থাকলো 2, 4 একে 4 আর 2 এ 6, তাহলে 1 2 8 একে 9 8 6, শেষ কিন্তু হয়নি, এখনো এর সাথে 25টাকে গুণ করতে হবে। তাহলে মুছে নিই জায়গাটা, 6 8 9 2 1 গুণন 25, তাহলে 25 দিয়ে গুণ করি, 5 একে 5 5 দুগুণে 10 হাতে থাকলো 1 45 একে 46 হাতে থাকলো 4 40 4 44 4 3 6 30 34 গুণন 2 একে 2 2 দুগুণে 4 9 দুগুণে 18 হাতে থাকলো 1 8 দুগুণে 16 একে 17 হাতে থাকলো 1 12 একে 13, তাহলে 5 2 0 12 একে 13 হাতে থাকলো 1 11 12 হাতে থাকলো 1 6 7 1। তাহলে দেখো এত বড় নাম্বারটা হলো, তাও কিন্তু শেষ হয়নি, কারণ এগুলো দিয়ে তো ভাগ করতে হবে, ভাগ তো যায়নি। তাহলে কি 1723025 ভাগ কত হবে, 8 8 64, 64কে আবার 4 দিয়ে গুণ, 64 গুণন 4, তাহলে 4 4 16 হাতে থাকলো 1 4 6 24 একে 25, তাহলে ভাগ করবো কত দিয়ে 256। সেই জন্যই দেখো কাটাকাটিটা কিন্তু এখানে করতে চাই না, কিন্তু এখানে কিছু করার ছিল না, 4 ছিল আগে থেকে, তাহলে ভাগ করে নি। প্রথমে দেখো কতবার যাবে, তাহলে 256, এখানে 6 দিয়ে গুণ করি, 6 6 36 হাতে থাকলো 3 30, 3 এ 33 হাতে থাকলো 3 6 দুগুণ 12 3 এ 15, মোটামুটি এটাই যাচ্ছে, তাহলে 6 বার 1 5 3 6 বিয়োগ করে দাও 7, হাতের 1 এখানটায় চলে গেল 4 8, এখানটায় আসলো 1 0, তাহলে এখানটায় 7 বার নিয়ে দেখা যেতে পারে। তাহলে 7 দিয়ে গুণ করে দিই, 56 6 7 42 হাতে থাকলো 4 35 আর 4 39 হাতে থাকলো 3 14 আর 3 17, মোটামুটি এটাই হচ্ছে। তাহলে 7 1 7 9 2, তাহলে এখানে হয়ে গেল 8, এখানটা 0, তাহলে এখানটায় হয়ে গেল কি 7, আর এখানটায় তো কেটেই গেল, তাহলে পরের 2 নামলো, 2 এর ক্ষেত্রে 256 গুণ 2, তাহলে 6 দুগুণ 12 হাতে থাকলো 1 10 11 হাতে থাকলো 1 5 5 6কে 3 দিয়ে গুণ করে দেখি, তাহলে 18 হাতে থাকলো 1 15 একে 16 হাতে থাকলো 1 7, তাহলে এটা কাছাকাছি যাচ্ছে, তাহলে 3 7 8, তাহলে এখানটা হয়ে গেল কত 4 7 1 14, তারপর নামলো 5, এখানটায় তো আর কিছু যাচ্ছে না, তাহলে এখানটায় 0 নিয়ে নি, 0 নেওয়ার পরে দশমিক, তাহলে হয়ে গেল 0। তাহলে এবার কতবার নেব, 5 বার নিই, তাহলে 5 6 30 0 হাতে থাকলো 3 25 28 হাতে থাকলো 2 5 দুগুণ 10 12, তাহলে 0 7 1, আর একটা 0 নিয়ে নি, ভাগ তো যাচ্ছে না, তাহলে কি 6 বার নিচ্ছি, 1 5 3 6, তাহলে 4 64 1। দেখো এটা কিন্তু ভাগ যাওয়া পসিবল নয়, তাহলে মোটামুটি আমাদের এখানটায় লিখে নিতে হবে কি 6730.56 মাইনাস 6250, এটা কিন্তু পুরোপুরি ভাগ গেল না, তার মানে এটা প্রায় লিখবো এখানটায়, তাহলে এত টাকা প্রায়, এটা কিন্তু লিখতেই হবে, যখন কি পুরোপুরি ভাগ না যাবে তখন কিন্তু প্রায় কথাটা অবশ্যই লিখতে হবে। তাহলে বিয়োগ করে দাও এখানটায় 0.5605, আর এখানটায় 8, আর এখানটায় হয়ে গেল কি 4, তো টাকা প্রায়, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে দেখো অঙ্কটা কিন্তু খুব একটা বড় ছিল না, এতক্ষণ কি দেখা গেছে যে 10 যদি থাকতো তাহলে অঙ্ক অনেক ইজি হতো, কিন্তু এটাই দেখা গেল কি 10 থাকার জন্য কিন্তু ক্যালকুলেশনটা এতটা হার্ড হলো। তো কাটাকাটিটা একটু নিজের হাতে প্র্যাকটিস করো, কাটাকাটিটা একটু টাফ এখানটায়। তো এটা হয়ে গেল, এবার পরের অঙ্কটা দেখি কি বলা আছে। 20 নম্বর অঙ্কটা কি বলা আছে, যদি 60,000 টাকার 2 বছরের সময় চক্রবৃদ্ধি 69984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তো দেখো এখানটায় সরল সুদের ক্ষেত্রে কিন্তু আমরা সমস্তটা আলাদা আলাদা ফর্মুলা মুখস্থ করেছিলাম, কি একটা ফর্মুলা থেকেই যদিও বা তৈরি ফর্মুলাগুলো, কিন্তু আর এর জন্য কি আমরা ডিরেক্টলি ফর্মুলা লিখতাম, টি এর জন্য ডিরেক্টলি ফর্মুলা লিখতাম, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু এই যে তিনটে যে ফর্মুলা আমরা পড়ে আসলাম, এর বাইরে কিন্তু আর ডিরেক্ট কোনো ফর্মুলা নেই।
তাহলে আর এর মান বের করতে হোক, টি এর মান বের করতে হোক, সব জায়গায় কিন্তু ওই সেম সময় চক্রবৃদ্ধি দিয়েই করতে হবে। তার মানে কি আর টি ধরে নেব, ধরে নিয়ে সেম প্রসেস করব, তারপরে লাস্টে গিয়ে প্রশ্নানুসারে ইকুয়াল করে দেব। মানে এইখানটায় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আর বা টি এর কোনো ডিরেক্ট ফর্মুলা নেই। তো দেখো এখানটায় 20 নাম্বারটায় কি বলা আছে, বলা আছে কত, আসল, আসল বলা আছে কি 60,000 টাকা, 60,000 টাকা। আর কি বলা আছে এখানটায়, যে সমূল চক্রবৃদ্ধি 69984। তাহলে লিখে নি এখানটায়, তাহলে সমূল চক্রবৃদ্ধি, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত বলা আছে, 69984, এত টাকা। আর কি বলা আছে এখানটায়, বলেছে কি যে 2 বছরের সময় এখানটায়, তাহলে 8টা বের করতে বলেছে। তার মানে এখানে দেওয়া আছে কত, সময় ইজ ইকুয়াল টু 2 বছর। তাহলে আর কত এখানটায়, অর্থাৎ সুদের হার কত সেটা চেয়েছে। তাহলে ধরে নি, ধরি সুদের হার R%, কারণ এখানটায় যে বললাম কি যে ডিরেক্ট কোনো কিন্তু ফর্মুলা নেই। তাহলে ধরি সুদের হার ইজ ইকুয়াল টু R%। তাহলে দেখো আমরা কি আসল, সময় আর সুদের হার এই তিনটে দিয়ে সমূল চক্রবৃদ্ধি পেয়ে যাব। আর যেহেতু সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, তাহলে এটাকে ইকুয়াল করে দিই, তাহলেই হয়ে যাবে। তাহলে কি লিখছি, প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে কি দেওয়া আছে, যে সমূল চক্রবৃদ্ধি, তাহলে লিখে নিই এটা, সমূল চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু, প্রশ্নে দেওয়া আছে কত, 69984। এইবার কি সমূল চক্রবৃদ্ধির তো ফর্মুলা জানা আছে, যেহেতু এখানটায় কোনো পর্ব বলা নেই, তার মানে সেই পুরনো ফর্মুলা দিয়ে করবো। এখানটায় কি ফর্মুলা, পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার টি। এটা কত দেওয়া আছে, 69984। এবার মানগুলো বসাই, পি এর মান কত, 60,000, 000, 1 প্লাস আর তো জানা নেই, তাহলে R/100 থাকলো, টি এর মান 2 ইজ ইকুয়াল টু 69984। তারপরে কি এখানটা একটু টেকনিক, কি টেকনিক, এখানটা দেখো ভেতরের এটা জানা নেই, তাহলে এখানটায় কি করব, স্কোয়ার টার্মটাকে এদিকে রাখি, 1 প্লাস R/100 এটা স্কোয়ার থাকলো, বাদ বাকিটাকে আমি 69984 বাই 60000 এই আকারে লিখলাম। কি কাজ বলতো, এই দিকেরটা আমি হোল স্কোয়ারে লেখা, এটাই হচ্ছে এখানটায় কাজ। কেন কাজ, কারণ এই সাইডটায় আছে হোল স্কোয়ার, তো আমি কোনো মতো যদি এই টার্মটাকে হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে আমি দুদিক থেকে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল করে দেবো, তাহলে আর এর মান বের করা কিন্তু ইজি হবে। তো এইখানটায় দেখো এইটা তো স্কোয়ার হয় না, যদি এখানটা 6-এর জায়গায় 1 থাকতো তাহলে কিন্তু স্কোয়ার হয়ে যেত। তো দেখি ওপরেরটাকে 6 দিয়ে কাটা যায় কিনা, তো ভাগ করে দেখি, তাহলে 6 দিয়ে ভাগ করলাম, 0 0। এটাকে যদি 6 দিয়ে ভাগ করি, কত, 69984, এটাকে কত দিয়ে ভাগ করছি, 6 দিয়ে। তাহলে প্রথম নিচ্ছি একবার 6, তাহলে হয়ে গেল কি 9, তাহলে আবার একবার 6, তাহলে 3 9, 6 বার, তাহলে 36, 3 8, আবার 6 বার, 36 2 4, তাহলে হয়ে গেল 4 বার। তাহলে দেখো এটা হয়ে গেল কি 11664, এটা হয়ে গেল। এবার অঙ্ক করতে করতে কিন্তু আমরা এটা দেখে নিয়েছি, এটা অলরেডি কার স্কোয়ার। তো এইখানটায় যদি কারো মনে থাকে ডিরেক্টলি বসাতে পারো, যদি কারো মনে না থাকে আমরা যে বর্গমূল বের করতাম সেটা দিয়ে করে নিই। তাহলে এটাকে 11664 বর্গমূল করছি, তাহলে কি করা হতো, জোড়ায় জোড়ায় লেখা হতো এটাকে পেছন দিক থেকে 1, তাহলে 1 নামলো, তারপরে কত, 16 নামলো, আর এই একটা ডাবল হয়ে এখানটায় আসলো। এটা আমাদেরকে ছোটবেলার যে বর্গমূল করা সেটার প্রসেস। এখানে ভাগ পদ্ধতিতেও করা যেত, কিন্তু এই নাম্বারটা এত বড়, ভাগ পদ্ধতিতে যদি করো এটাও কিন্তু বিশাল বড় হবে। তো ভাগ পদ্ধতিতে না করে সরাসরি করলাম, করা সম্ভব না, 0 নিয়ে নিচ্ছি, 64 নামলাম, তাহলে এখানে নিয়ে নি 8, এখানে নিয়ে নি 8, তাহলে 64 16 কেটে গেল। তাহলে এটা কি দেখলাম, এটা হচ্ছে কি 108 স্কোয়ার। তাহলে দেখো এই জিনিসটাকে কি লেখা যায়, উপরে 108 আর নিচে 100,
পুরোটার হোল স্কোয়ার। এবার কি বললাম যে বাঁ দিকেরটাও হোল স্কোয়ার, ডান দিকেরটাও হোল স্কোয়ার, তাহলে এই সব কন্ডিশনে কি করা যায়, দুদিক থেকে স্কোয়ারটাকে তুলে নেওয়া যায়। তাহলে এখানটায় করছি, তাহলে কি লিখছি, দুদিক থেকে যদি হোল স্কোয়ারটাকে ক্যান্সেল করে দিই তাহলে লিখবো কি যে 1 প্লাস r/100 ইজ ইকুয়াল টু 108/100। মানে কি করলাম এখানটায়, জাস্ট এই দিকের যে স্কোয়ারটা ছিল আর এই দিকের যে স্কোয়ারটা ছিল দুটোকে ক্যান্সেল করে দেওয়া হলো। এখানটায় দেখো প্লাস মাইনাস কেন নেওয়া হলো না, কারণ আমরা কি জানি আর কিন্তু কখনো নেগেটিভ হয় না। এক্ষেত্রে কি ব্যাংকিং এর হিসাব যেহেতু বা পাটিগণিতের ক্ষেত্রে নেগেটিভ কিন্তু আর হয় না, না সময় নেগেটিভে হয়, না সুদের হার নেগেটিভে হয়, না তো আসল নেগেটিভে হয়। তাই এখানটায় আর কিছু করা হলো না। তো এখানে লসাগু করে নিই, তাহলে 100, এখানে 100 যোগ আর এখানটায় হচ্ছে কি 108, নিচে 100, দুই দিক থেকে 100 100 ক্যান্সেল করে দিই, তাহলে r ইজ ইকুয়াল টু 108 বিয়োগ 100, তাহলে হয়ে গেল কত, r ইজ ইকুয়াল টু 8। তাহলে কি লিখবো এখানে অ্যান্সার, তাহলে লিখবো কি সুদের হার সমান সমান 8%। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। তো দেখো এখানটায় কি বললাম যে সুদের হার বা সময় বের করার কিন্তু ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই, তাহলে এইভাবেই কিন্তু সময় বা সুদের হার দুটোই বের করতে হবে। 10 নম্বর অঙ্কতে কি বলা আছে যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে। তার মানে আগেরটায় আর বের করতে দিয়েছিল, এটাই টি বের করতে দিয়েছে, কিন্তু প্রসেস কিন্তু সেম, কারণ আর বা টি এর কিন্তু ডিরেক্ট কোনো ফর্মুলা নেই। তাহলে কি ধরে নিই, কি ধরবো এখানে, যে ধরি সময় হচ্ছে টি বছর, তাহলে বাদ বাকি যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই। ফার্স্টে কি বলা আছে এখানটায় সুদের হার, তাহলে লিখি এখানটায় সুদের হার r ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত এখানটায় 8%, আসল দেওয়া আছে কত, আসল p ইজ ইকুয়াল টু দেওয়া আছে 40,000 টাকা, এত টাকা, আর কি দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি, তাহলে লিখে নি যা যা দেওয়া আছে। সমূল চক্রবৃদ্ধি এটা দেওয়া আছে কত 46,656 এত টাকা। তো কি বের করতে বলেছে, বের করতে বলেছে কি যে সময় কত, মানে কত সময়ে এই 40,000 টাকা এই টাকাতে পরিণত হয়েছে। তাহলে একই রকম ভাবে ধরে নি কি, ধরি সময় টি বছর, তাহলে সময় ইজ ইকুয়াল টু টি বছর। একই রকম এখানটায়ও যেহেতু কোনো পর্বের ব্যাপার বলা নেই, তাহলে কি আমাদের যে পুরনো ফর্মুলা সেটা দিয়েই করব, সমূল চক্রবৃদ্ধি। তাহলে প্রশ্নানুসারে কি দেওয়া আছে যে সমূল চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 46,656। এই সাইডে একই রকম ভাবে ফর্মুলা বসাই, p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু 46,656। এক্ষেত্রে কি টি এর মান জানা নেই, আগেরটায় কি স্কোয়ার ছিল বলে এইদিকে আমরা বুঝতে পারছিলাম কি যে স্কোয়ার যদি করতে পারি কোনোভাবে তাহলে দুদিক থেকে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, ক্যালকুলেশন ইজি। কিন্তু এখানটায় কিন্তু এই জায়গাটাই জানা নেই, তাহলে মানগুলো বসাই, মান হচ্ছে 40,000 গুণন 1 প্লাস আর হচ্ছে 8, নিচে হচ্ছে 100 টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু 46,656। তাহলে এক্ষেত্রে কাজ কি যে এই যে টার্মটা আছে যে ব্র্যাকেটের মধ্যে টু দি পাওয়ার টি দেওয়া, এটাকে বাঁদিকে রাখবো, বাদ বাকিগুলোকে সব ডান দিকে নিয়ে আসি। তাহলে এখানটায় দেখো যদি এটাকে লসাগু করে দেওয়া যায় তাহলে হয়ে গেল কি 100, এখানে 100 যোগ 8 টু দি পাওয়ার টি, আর এইদিকে 46,656, নিচে কত 40000। তাহলে দেখো এই দুটোর মধ্যে এবার একটু ভালো করে কম্পেয়ার করতে হবে। কি কম্পেয়ার করতে হবে, এখানে নিচে আছে 100, তো দেখো 100-র উপরে স্কোয়ার করো, কিউব করো, যা খুশি তাই করো, একের তো স্কোয়ার করলেও 1, কিউব করলেও 1, টু দি পাওয়ার 4 করলেও 1, তো 100-র উপরে পাওয়ার যা খুশি তাই বসাও না কেন,
কোনোদিনই 40,000 হওয়া সম্ভব নয়, মানে কি এখানে 4 আসা কোনোদিনই সম্ভব নয়। তো ফার্স্ট কাজ হবে কি, এটাকে একের টার্মে নিয়ে আসা, যেহেতু এইদিকে 100 আছে, তাহলে এটার ফার্স্ট কাজ কি একের টার্মে নিয়ে আসা। এবার একের টার্মে নিয়ে আসা মানে কি 10,000-এ নিয়ে আসা সিম্পলি। তো এটাকে 4 দিয়ে কাটাকাটি করতেই হবে। এবার 4 দিয়ে তো কাটাকাটি করব, কিন্তু উপরেরটা কি কাটাকাটি যায় সেটা একবার দেখে নি। তাহলে 4 6 6 5 6 ভাগ করছি কত 4 দিয়ে, তাহলে একবার 4 6 একবার 4 26, তাহলে কি 6 বার, তাহলে 24 2 5 নামলো, আবার 6 বার 24 1 6, তাহলে 4 16 16 কিন্তু কেটে গেল। তাহলে দেখো 4 দিয়ে যদি কাটি তাহলে উপরে কত হয়ে যাচ্ছে 11664, আর নিচে হয়ে যাচ্ছে 10000। এইবার নিচে যেহেতু 100 লেখা সম্ভব, তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু কম্পেয়ারটা কিছুটা হলেও করা যেতে পারে। তো এই জায়গাটায় কি মুছে নি এটা। তো এখানটায় কি লিখছি, এই জায়গাটায় কি রয়ে গেল দেখো পড়ে, এখানটায় থাকলো কি যে 108 বাই 100 টু দি পাওয়ার টি, আর এখানটায় হয়ে গেল কি 11664 বাই 1000। তো এইবার তো টি তো জানা নেই, তো এখানটায় কি করতে হবে, এটাকে 100 টু দি পাওয়ার সামথিং আর উপরেরটাকে 108 টু দি পাওয়ার সামথিং, এইটুকুনি করতে হবে। তো দেখো এখানটায় লিখছি কি 108, নিচে থাকলো 100 টু দি পাওয়ার টি। এইবার এটা কি দুটো শূন্য আছে, তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, তাহলে এটাকে কি লেখা যায় 100 স্কোয়ার, তাহলে দুটো দুটো 4টে শূন্য হয়ে গেল। আর আমরা কি এই জিনিসটা কিন্তু আগের অঙ্কেও দেখলাম যে এটা কি হয় 108 স্কোয়ার হয়ে যায়, তাহলে এখানটায় লিখছি কি 108 স্কোয়ার। তো দেখো এটাকে ডিরেক্টলি কি লেখা যায় যে 108 নিচে 100 টু দি পাওয়ার টি, আর এখানে 108 নিচে 100। যেহেতু দুটোর মধ্যেই স্কোয়ার আছে, তো সূচকের নিয়ম আমরা অনুসারে আমরা কি জানি যে এই স্কোয়ারটা কিন্তু ব্র্যাকেটের বাইরেও লেখা যেতে পারে। তাহলে দুদিকের বেসটা সমান হয়ে গেছে, তার মানে কি সংখ্যা দুটো যেহেতু সমান, তার মানে এখানটায় পাওয়ারটাও সমান হতে হবে, কারণ এই দুটো সংখ্যা কি সমান প্লাস হচ্ছে বেস সমান। তাহলে অতএব কি লিখতে পারি যে অতএব টি ইজ ইকুয়াল টু 2, তাহলে 2 বছরই হচ্ছে কিন্তু অ্যান্সার। তাহলে এখানটায় 40,000 টাকা এই 46656 হতে 2 বছর সময় নেবে। ব্যাস এইটুকু নিয়ে কিন্তু অঙ্ক। আর এর ক্ষেত্রেও সেম ভাবে, টি এর ক্ষেত্রেও সেম ভাবে। আর এর ক্ষেত্রে তোমার পাওয়ারটা জানা ছিল, টি এর ক্ষেত্রে বেসটা জানা আছে, তাহলে আর এর সময় পাওয়ার দিয়ে ইকুয়াল করব, আর টি এর সময় বেস দিয়ে ইকুয়াল করব। এই টেকনিকটা কিন্তু শুধু একটু মনে রাখতে হবে।